করছি, কারণ আমরা যেহেতু 21টা চ্যাপ্টার আছে, আমরা এভাবে যাওয়ার চেষ্টা করবো। হয়তো কখনো কখনো আহ কোন চ্যাপ্টার একটু বেশি সময় লাগতে পারে, কোন সময় কম সময় লাগতে পারে, এটা কভার আপ করবো আমি ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আহ মানে আপনারা গতদিন যেটা বলছিলাম আর কি, এর আগের দিনও, যে সিএসএসপির মধ্যে মানে একটু সিরিয়াসনেস থাকতে হবে। আপনার সিরিয়াস হলে ভালো লাগবে, পরীক্ষায় পাশ করলে আরো ভালো লাগবে। হ্যাঁ। সো আমি এখানে যেটা করতে চাই, যে আপনাদের পড়া সবচেয়ে বড় কথা কঠিন লাগে, পড়া যাতে সহজ হয় সে ব্যাপারে একটু হেল্প করবে এই আর কি। সো আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টার আসলে মোটামুটি বলতে পারি যে ডোমেইন ওয়ান কে কাভার করে আর কি। মানে ডোমেইন ওয়ান কে আহ, পুরোপুরি ডোমেইন ওয়ানের জিনিসপত্র এখানে আছে। পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্ট, এই হচ্ছে চ্যাপ্টারের নাম। হ্যাঁ, এই চ্যাপ্টারের মধ্যে যেটা আছে যে পার্সোনাল রিস্ক যেগুলো আছে, পার্সোনাল ইস্যুগুলো আছে, সেগুলো পার্সোনাল পিপল নিয়ে আর কি, কিছু হতে পারে পিপল নিয়ে মেনলি। পলিসিস প্রসিডিউর কি, পার্সোনাল সিকিউরিটি পলিসিস প্রসিডিউর কি, আমাদের অফিসে অর্গানাইজেশনে পিপল অনবোর্ডিং অফবোর্ডিং কিভাবে করা হয়, হ্যাঁ এখানে কি কি প্রসেস প্রসিডিউর ফলো করা উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। রিস্ক ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। রিস্ক আমরা যেমন কনসেপ্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক রেসপন্স, কস্ট ভার্সেস বেনিফিট অফ সিকিউরিটি কন্ট্রোল, কন্ট্রোল অ্যান্ড কাউন্টার মেজার্স ডিপ্লয়মেন্ট, ডিফারেন্ট কন্ট্রোলগুলো কি কি আছে, রিস্ক ফ্রেমওয়ার্ক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, সিকিউরিটি অ্যাওয়ারনেস এডুকেশন, এই হচ্ছে টপিক মোটামুটি। এখানে বলে রাখি যে এই চ্যাপ্টারটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন আসার, এখান থেকে কোশ্চেন আসার সমূহ চান্স থাকে, মানে আসে আর মোস্ট লাইকলি। ঠিক আছে। সো আমরা দেখি যে পার্সোনাল সিকিউরিটি পলিসিস প্রসিডিউর, এই জিনিসটা কেমন জিনিসটা আসলে। আসলে আমরা যখন মানে আমরা তো জানি যে সিকিউরিটি রিস্ক কোথায় কোথায় আছে। এনভায়রনমেন্টে আছে, ডিভাইসে আছে, অনলাইন কানেক্টিভিটির জন্য অনলাইন থেকে আসে। আবার পিপল কিন্তু একটা বিশাল সিকিউরিটি রিস্ক, রাইট? পিপল, এটা তো আমরা সবাই জানি। এবং বলা হয়ে থাকে যে পিপল ওয়ান অফ দ্য মোস্ট ভানারেবল উইকেস্ট অ্যানিমেল ইন এনি সিকিউরিটি সেকশন, রাইট? লিখাই আছে এখানে। সিকিউরিটি সলিউশনস, নো ম্যাটার দ্য ফিজিক্যাল আর লজিক্যাল কন্ট্রোলস আর ডিপ্লয়েড, হিউম্যানস ক্যান ডিসকভার ওয়েজ। দেখেন, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিপললাই কিন্তু আসলে সবকিছু, মানে লজিক্যাল কন্ট্রোল, ফিজিক্যাল কন্ট্রোল যত নেই সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে। সার্কামভেন্ট দেম ইন্টেনশনালি আনে, মানে এটা দুইভাবে হতে পারে। মানে পিপলের আসলে যেটা হয়, মানে মোস্ট লাইকলি একটা যে ইনসাইডার থ্রেট যেটা আছে, সেটা তো একটা জিনিস আছে যে তারা ইন্টেনশনালি মানে হার্মফুল কিছু করবে, রাইট? অ্যাটাক করবে বা মানে ডাটা চুরি করবে এরকম। আর আনইনটেনশনালি কিন্তু অনেক হয়। আনইনটেনশনালি হয় বিশেষ করে নন টেকনিক্যাল পিপলের ক্ষেত্রে বেশি হয়। হুম, মানে আনইনটেনশনাল, রাইট? সো এখন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বা এই ইনভারনমেন্টে কাজ করতে গেলে, আসলে ডিজিটাল না, সব অর্গানাইজেশনে কাজ করতে গেলে পিপল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট, রাইট? এই পিপল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক প্রসেস পলিসি ফলো করতে হবে। সেইগুলো নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, যে আমি একজন পিপলকে কিভাবে হায়ার করব, কি কি করা উচিত, সেটা নিয়ে কথা বলছে। যে আসলে আহ, এখান থেকে আমাদের সিকিউরিটি মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জব রেসপন্সিবিলিটি কি এর আগে ডিফাইন করতে হবে। প্রথম কাজ, হায়ারিং এর প্রথম কাজ হচ্ছে জব রেসপন্সিবিলিটি ডিফাইন করা, রাইট? শুড বি মেনটেন থ্রু আউট, এবং এটাকে মেনটেন করতে হবে, আপডেট করতে হবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফিস অফ এনি এনি পার্সোনাল ইন দ্য অর্গানাইজেশন, রাইট? এবং এই জব রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটি কিন্তু বিভিন্ন সময় কাজে লাগে। কি কাজে লাগবে? ডিফারেন্ট সময়, যেমন ওর জব রেসপন্সিবিলিটি অনুসারে কিন্তু আপনি তাকে এক্সেস দেবেন, কোথায় এক্সেস পাবে কোথায় পাবে না, এই সেই, হ্যাঁ, অডিট, হায়ারিং, টোটালটাই। এরপর হচ্ছে যে যখন পিপল আমরা মানে ইন্টারভিউ নিব, নেওয়ার পরে বিশেষ করে এখন সব জায়গাতেই হচ্ছে মনে হয়, দেখেন, স্ক্রিনিং স্ক্রিনিং করা হয়, পিপলদের প্রোফাইল দেখে তাকে স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং মিনস হচ্ছে যে মানে এটা হচ্ছে সেন্সিটিভিটির উপরে, মানে পজিশনের সেন্সিটিভিটি ভেরি করবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন সিনিয়র পজিশন নেবেন, তার সিভিতে বা প্রোফাইলে যেগুলো বলা আছে বা লোকেশন বলা আছে, সেই জিনিসগুলো, ধরেন তার সার্টিফিকেশন, তার হচ্ছে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার লোকেশনস, হ্যাঁ, অ্যাড্রেস ভেরিফিকেশনস, হ্যাঁ, তার পড়ালেখা করেছে সেখানটায়। ঠিক আছে, এই টোটাল জিনিসটা ভেরিফিকেশন করা হয়ে থাকে আর কি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ ভেরিফিকেশন,
আপনারা কি মানে পুলিশ ভেরিফিকেশন এখন লাগে বাংলাদেশের অনেক অর্গানাইজেশনে, এটা তো জানেন মনে হয়, রাইট? মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে তো অবশ্যই লাগে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেশন লাগে বা ক্লিয়ারেন্স লাগে আর কি। বাট আমাদের আমাদের দেশের এখন বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু এই কাজটা করা হচ্ছে, এবং লোকাল ব্যাংকগুলোতে করা হয় আমি জানি, অনেক ব্যাংকই করে, প্লাস লোকাল অন্যান্য অর্গানাইজেশনে কিন্তু এই ভেরিফিকেশন গুলো এখন করে, রাইট? এটা তো আপনি জানেন বিষয় না, আপনি কি এরকম মানে জানেন বা ফেস করেছেন কিনা যে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে? মানে আমি আমি গভর্নমেন্ট আমি করেছি। জবগুলোতে গভর্নমেন্ট জবগুলোতে জানতাম বা দেখেছি, বাট প্রাইভেট এখন পর্যন্ত আমি দেখিনি, আমার নিজের চোখে দেখিনি আর কি। আচ্ছা, না প্রাইভেট এখন করছে, গভর্নমেন্টে তো করেই, প্রাইভেটে কিন্তু করে এখন। আমাদের প্রাইভেটে কোম্পানিতে হয় আর কি, মানে আমাদের কোম্পানিতে সবার ইন্টারনাল পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। নতুন যারা জয়েন করে তাদেরও পুলিশ ভেরিফিকেশন দিতে হবে। রাইট, রাইট। মানে আমি মানে মাল্টিন্যাশনাল কোম্পানি তো অবশ্যই করে, আমি জানি, আমরা করেছি, এবং এখন দেখি যে বিভিন্ন ব্যাংকেও এটা করে থাকে আর কি, যে জয়েনিং এর আগে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেশন ক্লিয়ারেন্স দিতে হয় আর কি। সো এটা অবভিয়াস রিজন, এটা সিএসএসপি গাইডলাইন এটা বলছে আর কি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেক, রেফারেন্স চেক, এডুকেশনাল ভেরিফিকেশন, অল দিস থিংস হ্যাজ টু বি ভেরিফাইড। এরপরে হচ্ছে অনবোর্ডিং, এরপরে ভেরিফিকেশন এখন হয়ে গেলো, ইন্টারভিউ হয়ে গেলো, তো অনবোর্ডিং এর প্রসেস থাকে। অনবোর্ডিং এর ডেফিনেটলি একটা এনডিএ সাইন করা উচিত। এনডিএ যেটা আমরা সাইন করি আর কি, সর্ট অফ, ওখানে কিন্তু একটা এনডিও থাকে আর কি, দেখবেন যে কি করতে হবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। এটার অনুসারে ইন্ট্রোডিউস ম্যানেজার, কো ওয়ার্কার অর্গানাইজেশন, এরা যাতে কিভাবে অনবোর্ডিং করবেন আর কি। এরপরে একে প্রভিশনিং, আইএম মানে হচ্ছে যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, তার তার হচ্ছে এক্সেস দেওয়া হবে সিস্টেমের মধ্যে, রাইট? সে কি কাজ করবে, কোন এরিয়াতে কাজ করবে। প্রথমত এখন তো আমাদের সবার এডি আছে, এডিতে এক্সেস দেওয়া হবে প্রথমত। এরপরে স্পেসিফিক ডোমেইনে যেখানে কাজ করবে সেখানে এক্সেস থাকবে, বেসড অন ইজ জব রেসপন্সিবিলিটি, রাইট? এরপর তাকে ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, জব স্কিল অ্যাকুইজিশন, ইটিসি, অল দিস থিংস হ্যাজ টু বি ডান it is আন্ডার দ্য অনবোর্ডিং প্রসেস। তাহলে কি হলো, মানে জব ইন্টারভিউ থেকে আগে থেকে শুরু করে জব ডিসক্রিপশনস তৈরি করা, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো, জব ইন্টারভিউ স্ক্রিনিং, দেন অনবোর্ডিং। এরপরে অনবোর্ডিং করা মানে শেষ না, এরপরে ওভার সি করতে হবে, এমপ্লয় ওভারসাইট করতে হবে, ওভারসিং করতে হবে থ্রুআউট দ্য টাইম। ম্যানেজার শুড রেগুলারলি রিভিউ আর অডিট দি জব ডিসক্রিপশনস, ওয়ার্ক টাস্ক, প্রিভিলেজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, এবং তার অ্যাক্টিভিটিজে মনিটরিং করা উচিত। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে ইউবিএ, ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস, আর যেটা বলে ইউজার equipment behavior analysis, right? Monitoring can be used to improve the personality security policies. সে কি করছে না করছে, সে কোনো সিকিউরিটি ব্রিচ করছে কিনা, বা সিকিউরিটি ইস্যুতে সে কোনো ইন্টেনশনালি আনইন্টেনশনালি কোনো কাজ করছে কিনা, এগুলো ওভারসি করা উচিত, মনিটর করা উচিত। এই হচ্ছে টোটাল অনবোর্ডিং প্রসেস এবং লাইফ সাইকেলে কি কি করা উচিত আর কি। মানে এই জিনিসগুলা আমরা হয়তো বলবো, বুঝতে পারছি যে যেটা এত মানে সহজ জিনিস, এখান থেকে কিন্তু সিএসএসপির গাইডলাইন আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এরপর আমরা জাস্ট অপোজিটটা দেখবো, অফ বোর্ডিং। অফ বোর্ডিং, অফ বোর্ডিং প্লাস হচ্ছে যে ট্রান্সফার অর টার্মিনেশন, এই টোটাল জিনিসটা ইম্পর্টেন্ট। অফ বোর্ডিং জাস্ট রিভার্স অফ অন বোর্ডিং, যখন কেউ চাকরি ছেড়ে চলে যাবে, এটাই আর কি। চাকরি ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে কি করতে হবে, এমপ্লয়িজ আইডেন্টিটি ফ্রম আইএম রিমুভ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে এক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তার অ্যাকাউন্টটা ডিজেবল করে রাখতে হবে অ্যাটলিস্ট, রিমুভ না করে ডিজেবল করা উচিত। আচ্ছা, রিমুভ আর ডিজেবল, মানে ডিজেবল আর ডিলিটিং কোনটা বেশি মানে করা উচিত এই সময়, এটা কিন্তু কোশ্চেন থাকে। দিতে বল। ডিজেবল এবং ডিলিটিং এর মধ্যে কোনটা করা উচিত একজন চাকরি ছেড়ে গেলে বা টার্মিনেট করলে? এটা এটা আমার ডেফিনেটলি হিসাবে ডিপেন্ড করে আসলে সে কত দিনের জন্য আমাদের ইয়ে আছে, যেমন হচ্ছে যে না। রুলস গুলো আছে, একটা এমপ্লয় ডাটা আমরা কতদিন রাখতে পারবো এর উপরে। এখন হচ্ছে সেটা হচ্ছে আসলে সে যদি চলে যায় একদম পার্মানেন্টলি তাহলে তারটা ডিলিট করে দেয় উত্তম। এবং যদি আবারই থাকে যে সে পার্ট টাইম আবার জয়েন করতে পারে তাহলে ডিজেবল করে রাখাটা বেটার। না, ব্যাপারটা এরকম হওয়া উচিত অলওয়েজ না। ডিসেবল করে রাখাটা বেটার, ডিলিট করে দিলে তো হিস্ট্রিটা চলে গেল। মেইন রাইট, ফিউচারে রাইট। কমপ্লায়েন্সে লাগতে পারে, এই জন্য ডিসেবল করে রাখা ভালো আর কি। একটা হচ্ছে কমপ্লায়েন্স, দ্যাটস ডিফারেন্ট। বাট আপনার সাথেই এটাকে ডিসেবল করে রাখতে হবে। বাট ডিসেবল কতদিন থাকবে তার পলিসি থাকতে পারে, যে 6 মাস বা 3 মাস পরে সেটা ডিলিট হয়ে যাবে। বাট ইনিশিয়ালি উই শুড নট ডিলিট এর অ্যাকাউন্ট, এটা কিন্তু এই কোশ্চেন থাকতে পারে কিন্তু।
ডিলিট করা যাবে না, কারণ ওই এমপ্লয়িরা চলে যাওয়ার পরে যদি কোনো ইস্যু হয় তাহলে ওর অ্যাকাউন্টের লগ দেখতে পাবেন আপনি, বা ওই অ্যাকাউন্ট থেকে হয়তো কোনো কমিউনিকেশন হচ্ছে, ওই ইমেল অ্যাড্রেসে কমিউনিকেশন হচ্ছে বা হওয়ার চেষ্টা করতেছে, এই জিনিসগুলো বা সিনিয়র পজিশন হলে ওর মেইলটাও মানে সাধারণত কি করে অন্য কেউ এলিয়েস করে নিয়ে নেয় ফর দ্য টাইম বিং, অ্যাটলিস্ট 3 মাস, 2 মাস, 5 মাস, 6 মাসের জন্য, এরকম একটা পলিসি থাকবে। সো পলিসিটা হওয়া উচিত যখন কোনো কেউ জব ছেড়ে চলে যাবে তার অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখতে হবে, মানে সার্টেন পিরিয়ডের জন্য, তারপরে হয়তো ডিলিট করে দিতে পারেন আর কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রং রিলেশনশিপ বিটুইন দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট এইচআর আচ্ছা, মেনটেন কন্ট্রোল মিনিমাইজ ডিউরিং দ্য টার্মিনেশন। এই যে টার্মিনেশন খুব ইম্পর্টেন্ট রোল, মানে ইম্পর্টেন্ট একটা জিনিস টার্মিনেশন। কারণ টার্মিনেশনটা সাধারণত কি হয়, ওই ডিমোটিভেটেড বা ব্যাড এমপ্লয়িকে বা ইনসাইড থ্রেট যারা হয়ে যায় তাদেরকে আসলে টার্মিনেট করে দেয়, বিভিন্ন কারণে টার্মিনেট হতে পারে, রাইট? কিন্তু টার্মিনেশনটা খুবই মানে কেয়ারফুলি করতে হয়, এবং এটার সাথে বিভিন্ন টিম এনগেজ থাকবে, যেমন এইচআর এর সাথে সিকিউরিটি ডিপার্টমেন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে যে যারা সিস্টেম কন্ট্রোল করে তাদের সাথে রিলেশন থেকে এই কাজটা করতে হবে। ইনফরমেশন সিকিউরিটি, ইনফর্মিং সিকিউরিটি গার্ড, ইভেন সিকিউরিটি গার্ড এবং ফিজিক্যাল ফ্যাসিলিটি অ্যান্ড প্রপার্টি এক্সেস ম্যানেজমেন্ট টিম ডিসঅ্যালাউ টু ডিসঅ্যালাউ এক্স এমপ্লয়ি। মানে তাদেরকে অ্যালার্ম রাখতে হবে, যখন কেউ টার্মিনেট হয়ে যাবে সে কিন্তু হয়তো মানে ডিজিটাল হয়ে আসে আবার ঝামেলা করতে পারে বা ব্যাক করার চেষ্টা করতে পারে, এক্সেস করতে পারে। এই জন্য প্রত্যেকটা ফিজিক্যাল ফ্যাসিলিটিস এর সিকিউরিটি গার্ড ম্যানেজমেন্ট যারা করে তাদেরকে অ্যালার্ম রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আসলে ক্লিয়ারলি ডকুমেন্টেড করে রাখা উচিত পলিসি প্রসিডিউরের মধ্যে। তারপর বলতে হলো আর কত যে এক লোক এবং সে বিভিন্ন সিস্টেম করে, মনে করে জায়গা বুঝা যেসব লোকজন চলে, মনে করে এক জায়গায় একটা বেকারি দিয়ে দিলে, যে বেকারি গুলো দেখছো না এখন অটোমেটিক বানাইতেছে পিছনে আর সামনে সব ডিসপ্লে করতেছে। হ্যাঁ ভীষণ চলাচল। হ্যাঁ এরকম মনে কর দুইটা জায়গায় দুইটা বেকারি সেট করে দিতে পারে, দুই একটা এক চেইনের মতো, এই একটা বিজনেস। তারপরে আরেকটা হলো ইন্ডিয়া থেকে আমি দেখলাম একজন কথা বলে, ইন্ডিয়া থেকে ডায়মন্ড সেট নিয়ে আসে। হ্যাঁ ডায়মন্ড সেট কম দাম, বেশি না, কত 50-60 হাজার টাকা এক একটা। তো 5টা আনতে পারলেই যথেষ্ট, 5 টাকায় 5 লাখ, 50 হাজার থাক। মানে আননের হ্যালো, রাস্তাটা আর হচ্ছে যে যা ভিজিট টিজিট করে ওই আসার সময় নিয়ে এসে পড়বা। হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি কি সাথে বউ গেলে দুইটা পরায় নিয়ে আসলো, নিজে রবিউল একটা ভাই, আপনি বউ কি করলো, ডায়মন্ড সেট সাথে করে একটা থাকলে ব্যাগে দুইটা, বা শেষ। 2.5 লাখ টাকার চেকিং টেকিং চলে না, ঠিক আছে 500 টাকাতে ছেড়ে দেয়, আর ওটা তুমি হ্যালো, আনতেই হ্যালো, পারো। আমি ঘুরতে এসেছি, আমি কথা আমার উনি কি বলতেছে কি এখানে? উনি কি আমাদের সাথে কথা বলছেন না উনি মানে বাইরে কথা বলছেন, রাইট? বাইরে কথা বলছে মনে হয়। ওকে, ওকে, ওকে। রবিউল ভাই বড় লোক হয়ে যাইতেছে ডায়মন্ড সেটাই না। আচ্ছা, সরি ঠিক ভাই আছে। মিউট করে দিলাম। আচ্ছা, 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 ঠিক আছে। না, আমরা বুঝতে পারি না আর কি। ওকে, এনি, সো আমি ভাবছি যে আমাদের সাথে কথা বলছে, আচ্ছা, না? ঠিক আছে। এই টার্মিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। টার্মিনেশন থেকে মানে টার্মিনেশনের মধ্যে বিভিন্ন পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, যে সবাইকে অ্যালাইন করা, এই সে এবং এই মিটিংটা, টার্মিনেশন মিটিং শুড টেক প্লেস উইথ অ্যাটলিস্ট ওয়ান উইটনেস। যখন আপনি টার্মিনেশন করবেন তার সাথে এইচআর এর পিপলের সাথে ফাইনাল একটা ডায়ালগ হতে পারে, ঠিক আছে, এবং এই ডায়ালগের সময় একজন উইটনেস থাকা উচিত, প্রিফারলি হাই লেভেল ম্যানেজমেন্ট আর সিকিউরিটি গার্ড, এরকম কাউকে এই সময় ডিসকাশনের সময় রাখা উচিত একজন উইটনেস। ডিউরিং দিস মিটিং অল এক্সেস শুড, এবং এই মিটিং হবে অ্যাট দ্য সেম টাইমস অল এক্সেস শুড বি রিভোকড অর ডিসেবল, এবং তার যত কিছু আছে, ব্যাজ, আইডি কার্ড, এক্সেস কার্ড, অল দিস থিংস হ্যাজ টু বি কি সাবি টাবি আছে সবগুলা আহ, তখন মানে গেট ব্যাক করে নেওয়া উচিত, take করে মানে নিয়ে নেওয়া উচিত আর কি, সিজ করে নেওয়া উচিত। মানে টার্মিনেশন মানে তো আসলে ডিফারেন্ট ব্যাপার, আমাদের দেশে হয়তো এরকম হয় না, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে যখন টার্মিনেশন হয় সেটা অনেক প্রসিডিউর ফলো করে আর কি, একদম ইমিডিয়েটলি সব কাজগুলো একসাথে করে ফেলতে হয় আর কি। যখনই সে জানতে পারবে যে হি ইজ টার্মিনেটেড, এই জানার আগ দিয়ে তাকে সব কিছু থেকে ডিসেবল করে দিতে হবে, এক্সেস বন্ধ করে দিতে হবে, এরকম। টার্মিনেশন অফ এমপ্লয়ি শুড বি হ্যান্ডেল ইন এ প্রাইভেট অ্যান্ড রেসপেক্টফুল ম্যানার, এবং আবার রেসপেক্টফুল ম্যানারও হতে হবে। দি পারপাস অফ, এরপরে এক্সিট ইন্টারভিউ হবে। এক্সিট ইন্টারভিউ টার্মিনেশনের জন্য না, মানে নর্মাল এমপ্লয়ীদের সাথেও যখন আপনি মানে ডিসকন্টিনিউশন হবে তখন একটা এক্সিট ইন্টারভিউ থাকে। যখন কেউ নর্মালি চলে যায় তারপর সাথে একটা এক্সিট ইন্টারভিউ বসাতে হয়, এবং এটার কারণ হচ্ছে সে কেন চাকরি ছাড়ছে, মানে তার উদ্দেশ্যটা কি ছিল, কোনো ফিডব্যাক আছে কিনা এমপ্লয়ারের কাছে বা অন্য কোনো ব্যাপারে, সেগুলো নিয়ে কথা বলা হয়। হোয়াট ইজ দি
what their perspective in of the organization, and what they suggest would be done to improve condition of current and future employees. মানে যখন কোনো এমপ্লয়ি যদি নর্মালি চলে যায় তখন আর কি এক্সিট ইন্টারভিউ থাকা উচিত এবং সেখানে তার ফিডব্যাক নেওয়া উচিত। হ্যাঁ, এবং কোনো ইমপ্লিমেন্টের অপশন আছে কিনা, করা যায় কিনা। কমপ্লায়েন্স অ্যান্ড প্রাইভেসি, আচ্ছা এটা ভাই, আমার একটা কোয়েশ্চেন এই জায়গায়, এই অনবোর্ডিং অফবোর্ডিং ওর যে পিপল ম্যানেজমেন্ট, এগুলা তো এইচআর করবে, এদের সাথে সিকিউরিটির বা ইনফোসেকের কি এ, মানে রোল এখানে? সিকিউরিটি তো অবশ্যই, মানে পিপলও কিন্তু একটা অ্যাসেট। মানে হ্যাঁ, আমাদের সিকিউরিটি কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল সিকিউরিটি না, আপনাকে সব সিকিউরিটি নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি, মানে এটা একটা কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কারণ ওই এমপ্লয়ি যদি আপনি এই কাজগুলো না করেন, এইচআর করবে ঠিক আছে, কিন্তু এইচআর কি একা করবে? ওর তো এক্সেস আছে কোথায়? সিস্টেম এক্সেস আছে। এখন সিস্টেমের এক্সেস যদি সে কি করলো, একটা স্ক্রিপ্ট লিখে গেল, ওকে বলে ওই যে বম, কি টাইম বমের মতো, যেটা একটা স্ক্রিপ্ট লিখে গেল, ঠিক আছে। তো টাইমার যাওয়ার পরে ওইটা এক্সিকিউট করে ফেললো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মোট কথা এখন তো আসলে এইচআর একা ক্যান নট ডু এনিথিং। এটা আপনার সিস্টেমে সে হ্যাম্পার করবে, সিস্টেমে সিকিউরিটি ব্রিচ করবে। তো সিস্টেমে সিকিউরিটি ব্রিচ করার জন্য ডেফিনেটলি আমাদেরকে ইনভলভ হতে হবে। আর সিএসসিসপির এই, মানে সিএসসিপি কেন, সিকিউরিটির টোটাল ব্যাপারটাই আসলে সবগুলো ফাংশন নিয়ে কাজ করবে। বিশেষ করে পিপল তো অবশ্যই, পিপল প্রসেস টেকনোলজি তিনটেই থাকবে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যে সিকিউরিটি অ্যাসপেক্টটাকেও পিপলকে চিন্তা করতে হবে, নো ডাউট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিপল, প্রসেস এবং টেকনোলজি তিনটা পার্টে। তো পিপল আসলে কি করবে? পিপলটা তো আসলে সিস্টেমেরই সমস্যা করবে, তাই না? আলটিমেটলি ওর যদি এক্সেস ঠিক মতো রিভোক না করেন তাহলে তো মুশকিল। এটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই পিপলের বিহেভিয়ার মনিটরিং একটু আগে যেটা দেখলাম, খুবই ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবে, এরকম চিন্তা করা যাবে না আর কি। সো এটা হচ্ছে compliance policy requirement, confirming adhering to rules, policies, regulations, standard requirement on a personal level, compliance related to whether individual employee, মানে এটাও মনে রাখতে হবে যে ইউজার অ্যাকসেপ্টেন্স পলিসি বা কোম্পানি পলিসি সে ফলো করছে কি করছে না, এগুলো ইনশিওর করতে হবে। প্রাইভেসি পলিসি রিকোয়ারমেন্ট, প্রাইভেসি পলিসি রিকোয়ারমেন্ট অ্যাক্টিভেট প্রিভেনশন অন আনঅথরাইজড অ্যাক্সেস টু ইনফর্মিং দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে যে পিআই তো আমরা সবাই জানি না, পি ডবল আই, পার্সোনাল পার্সোনাল, আইডেন্টিটি। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশনস, যেমন তার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, লোকেশন, এই সবগুলো আসলে পিআই আর কি। আরো কিছু থাকতে পারে আর কি, মানে তারপরে ধরেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এই অল দিস থিংস আর যে ইনফরমেশন গুলো দিয়ে কাউকে ট্রেস করা যাবে। সো কারো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে অন্য কেউ অ্যাক্সেস করবে, এটা কিন্তু হওয়া উচিত না। ঠিক আছে, এটা কিন্তু ওই আমাদের মানে গভর্নমেন্টের বিভিন্ন পলিসির মধ্যে এটা আছে, পিআইআই আনঅথরাইজ অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাস্টমারের ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন না, অফিসের আর এক কলিগের ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এগুলো ইনশিওর করে ফ্রিডম অফ আনঅথরাইজ অ্যাক্সেস টু ইনফর্মিং ডিম পার্সোনাল অফ কনফিডেন্সিয়াল, মানে আনঅথরাইজ অ্যাক্সেস, মানে যেগুলো পার্সোনাল ইনফরমেশন বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন করা যাবে না। ফ্রিডম ফ্রম বিং অবজার্ভ, মনিটর, এবং পার্সোনাল ইনফরমেশন গুলোকে, যেটা কনফিডেন্সিয়াল পার্সোনাল, এই ইনফরমেশন গুলোকে মনিটরও করা যাবে না, এক্সামিন উইদাউট কনসেন্ট, এবং এক্সামিনও করা যাবে না। এইগুলো হচ্ছে যে প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, এটা বলতে পারেন যে এমপ্লয়ির বা কাস্টমারের প্রাইভেসি পলিসি, এখানে এমপ্লয়ির কথা বলা হচ্ছে মোস্টলি, এটা আর কি। এই হচ্ছে যে মোটামুটি ফিজিক্যাল, মানে পিপল নিয়ে কথাবার্তা বলা আছে। এরপরে আমরা দেখবো যে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অনেক ইম্পর্টেন্ট ব্যাপার সিকিউরিটির অ্যাসপেক্টে। মানে রিস্ক ম্যানেজমেন্ট, আইটি সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বলতে পারি আর কি। ঠিক আছে, হ্যাঁ, মূলত মানে রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি, আমাদের আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটালে যারা কাজ করছি, তাদের মূল কাজটা কি? বিশেষ করে সিকিউরিটি যারা আছি, সিকিউরিটি যারা কাজ করি, তাদের মূল কাজ হচ্ছে যে রিস্ক মিনিমাইজ করা, রিস্ক রিডিউস করা আলটিমেটলি, বা রিস্ক রিডিউস টুয়ার্ডস জিরো। জিরো পর্যন্ত আমরা পারবো না, বাট টার্গেট থাকবে যে টুয়ার্ডস জিরো রিস্ক, জিরো রিস্ক করা কোনোদিনও সম্ভব না। কারণ মানে পিপল, ব্যাড গাইজ আর অলওয়েজ ওয়ার্কিং টু এক্সপ্লয়েট আওয়ার রাইট এনভায়রনমেন্ট। সো বাট মানে আমাদের ইন্টেনশন থাকবে সব দিক থেকে রিস্ক মিনিমাইজ করা, রিস্কটা রিডিউস করা। ঠিক আছে, ডিটেল প্রসেস অফ আইডেন্টিফাইং। সো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে ওভারঅল জিনিসটা। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আসলে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্টের মধ্যে এখানে আইডেন্টিফিকেশন সহ আর কি, এভ্যালুয়েশন,
তারপরে প্রায়োরিটাইজেশন, এরপরে রিস্ক রেসপন্স, এই টোটাল ব্যাপারটা। ঠিক আছে। সো মানে সিএসএসপি আসলে এই টোটাল ব্যাপারটাকে দুই ভাগে ভাগ করছে, রিস্ক অ্যাসেসমেন্ট আর রিস্ক রেসপন্স। রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আসলে পড়ে যাবে রিস্ক ইভ্যালুয়েশন, মানে রিস্ক আইডেন্টিফিকেশন আর কি। রিস্ক আইডেন্টিফিকেশন, ইভ্যালুয়েশন, তারপরে হচ্ছে যে প্রায়োরিটাইজেশন আমি বলবো। হ্যাঁ, এইটা মানে ওই যে এরপরে হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাসেট এবং তার কর্ড, এর এর মানে হচ্ছে যে আসলে প্রায়োরিটাইজ করা আর কি, যে মানে ক্রিটিক্যাল যদি হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্স করতে হবে, বা আহ, আপনার অ্যাসেট ভ্যালু যদি বেশি হয়, সার্ভিসের হ্যাম্পার হওয়ার চান্স আছে। এই জিনিসগুলো ক্যাটাগরাইজ করে আমরা রিস্ক অ্যাসেস করব, এবং রিস্ক অ্যাসেস করার রিস্ক মিটিগেশনের জন্য রিস্ক রেসপন্স মানে হচ্ছে মিটিগেশন করা আর কি। হ্যাঁ, অ্যাকশন নেওয়া, অ্যাড্রেস করা। তো আমরা যদি অ্যাজ এ হোল বলি, মানে এখানে হয়তো সিএসএসপির অ্যাসপেক্ট এরকম করে বলা আছে, বাট আমি যদি বলি যে আসলে রিস্ক মিটিগেশনের বা রিস্ক ম্যানেজমেন্টের প্রথম ধাপ হচ্ছে অ্যাসেট অ্যাসেট আইডেন্টিফিকেশন করা বা অ্যাসেট লিস্টিং করা, ইনভেন্টরি তৈরি করা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এটার অনুসারে ইভ্যালুয়েশন করা, অ্যাসেটের ইভ্যালুয়েশন, যে হাউ মাচ ক্রিটিক্যাল দিস অ্যাসেট ইজ। ঠিক আছে, অ্যাসেট ইভ্যালুয়েশন করা এবং রিস্ক থ্রেট ইভ্যালুয়েশন করা, দুটোই করতে হবে। হ্যাঁ, examine the environment of the risk, evaluate the threat as to its likelihood of occurring and severity of the damage would occur if it occur। ঠিক আছে, এটা মানে থ্রেটের ইভ্যালুয়েশন করা এবং তার লাইকলিহুড মানে এ করা, যেমন র্যানসামওয়্যার, ম্যালওয়্যার, অথবা হচ্ছে যে ডাটা ব্রিচ, অথবা ডিএল মানে ডাটা লিকেজ। এই জিনিসগুলো হচ্ছে যে আপনার লাইকলিহুড এবং এটার এগুলো থ্রেট, এই থ্রেট গুলো কেমন হতে পারে এবং লাইকলিহুডটা কি, এটা একটা জিনিস। আর ওটা যদি কোন অ্যাসেটে হচ্ছে, সেটা অ্যাসেটের ক্রিটিক্যালিটি, অ্যাসেট অ্যাসেস দি কস্ট অফ দি কাউন্টার মেজার্স। এরপরে ক্রিটিক্যালিটি করবেন এবং এর কাউন্টার মেজার্স তো মানে যেটা আসলে রেসপন্সের মধ্যে পড়বে, অ্যাসেস করতে হবে। এটা হচ্ছে ইভ্যালুয়েটিং ফ্রম দ্য রিস্ক রেসপন্স উইল টেক ওভার। তার মানে কি, আমি এটা শর্টকাটে যদি বলি, রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আইডেন্টিফিকেশন মানে অ্যাসেট আইডেন্টিফিকেশন, অ্যাসেট ক্লাসিফিকেশন, অ্যাসেট ইভ্যালুয়েশন, থ্রেড ইভ্যালুয়েশন, থ্রেড আইডেন্টিফিকেশন, থ্রেড ইভ্যালুয়েশন, এবং এর এগেনস্টে কি কাউন্টার মেজার্স করবো আমরা, সেটা আর কি। সেটা হয়তো রিস্ক রেসপন্সের মধ্যে অনেকটা পড়বে। ঠিক আছে, তাহলে রিস্ক রেসপন্সটা কি? আপনি এখন দেখলেন যে রিস্কটা পেয়ে গেছেন, আইডেন্টিফাই হয়ে গেছে, অ্যাসেট ইভ্যালুয়েশন হয়ে গেছে, রিস্ক রিভ্যালুয়েশন হয়ে গেছে। এরপরে রেসপন্সটা কি হবে? ইভ্যালুয়েটিং কাউন্টার মেথড। এরপরে আপনাকে এখানে মিটিগেশনের জন্য যে কাউন্টার মেজার্স নিতে হবে বা সেফগার্ড নিতে হবে বা কন্ট্রোল বসাতে হবে। দেখেন, কাউন্টার মেজার, সেফগার্ড এন্ড সিকিউরিটি কন্ট্রোল, এগুলো একই জিনিসই। ইউজিং কি অ্যাসেস মানে ইভ্যালুয়েট করার জন্য আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। কস্ট বেনিফিট, যে আপনি একটা সিকিউরিটি রিস্ক মিটিগেট করার জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, কন্ট্রোল বসানোর জন্য কি কি ইনভেস্টমেন্ট লাগবে, সেটা আপনার জানা দরকার, অ্যাসেস করা দরকার। অ্যাডজাস্টিং ফান্ডিংস বেসড প্রায়োরিটিস অ্যান্ড রিসোর্সেস। ঠিক আছে, মানে আপনার যেটা রিস্কটা মিটিগেট করতে যাচ্ছেন, সেই রিস্কটা এভালুয়েট করার পরে তার প্রায়োরিটি, অ্যাসেট কি, কি কি ড্যামেজ হতে পারে, সার্ভিস কি ড্যামেজ হতে পারে, এইগুলোর উপর বেসিস করে আপনাকে কস্ট মেজার করতে হবে। কার? কন্ট্রোল মেজার মেকানিজমের, যে এখানে একটা ফায়ার নাই, একটা ফায়ার বসাতে হবে। এখানে আইপিএস নাই বা ওয়াফ নাই, ওয়াফ বসাতে হবে। এখন আপনি যদি দেখেন যে আপনার একটা ওয়েব বেস সার্ভিস আছে, এখানে ওয়াফ নাই, ওয়াফ না থাকলে ডেফিনেটলি রিস্ক। এখন এই রিস্কটা কত দূর আপনাকে এফেক্ট করতে পারে সেটা অ্যাসেস করবেন, করার পরে আপনি দেখবেন যে ওয়াফ কিনতে কত টাকা লাগতে পারে। সেটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে ইউ উইল টেক ডিসিশন যে আমি এটা মিটিগেট করার জন্য ওয়াফ কিনবো কি কিনবো না। এটাই হচ্ছে যে রিস্ক রেসপন্সের একটা পার্ট, ইভ্যালুয়েশন করা, কাউন্টার মেজার্স, সেফগার্ড, প্রোভাইড প্রপোজাল। এরপর বেস করে ম্যানেজমেন্টের প্রপোজাল দেওয়া। এইটা ডিটেল হয়তো আপনার বইয়ে একবার পড়লে বুঝতে পারবেন যে আসলে ম্যানেজমেন্টের প্রপোজাল দেওয়া, যে এরকম একটা রিস্ক আছে, এই রিস্ক মিটিগেট করার জন্য এরকম একটা ডিভাইস বসাতে হবে, বা এরকম একটা কন্ট্রোল বসাতে হবে, বা এরকম একটা কাজ করতে হবে, এবং তার জন্য কস্ট হচ্ছে এরকম। ঠিক আছে, এবং আরো দিতে পারেন যে আমি এই রিস্কটা যেটা দেখতে পাচ্ছি, এই রিস্কটা যদি আপনার ডলার ভ্যালুতে দিতে পারেন, বা কতখানি রিস্ক, হাই রিস্ক না লো রিস্ক না ক্রিটিক্যাল রিস্ক, অথবা এটা রিস্ক যদি ম্যাটারাইজড হয় কি পরিমাণ ক্ষতি হতে পারে, কি পরিমাণ সার্ভিস ইম্প্যাক্ট হতে পারে, কি পরিমাণ রিপুটেশন লস হতে পারে। ঠিক আছে, এগুলো দিতে হবে। দেওয়ার পরে ম্যানেজমেন্ট উইল, আপনার রিকমেন্ডেশন থাকতে পারে যে আমাদের মতে এটা মিটিগেট করার জন্য নেসেসারি মানে অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, এরপরে ম্যানেজমেন্ট টেক ডিসিশন যে তারা এটা প্রকিউর করবে কি করবে না, নাকি রিস্ক একসেপ্ট করে নেবে, এরকম আর কি। ঠিক আছে, আমরা পরে আরো ডিটেলটা দেখবো। প্রোভাইড এ প্রপোজাল টু রেসপন্স অপশন টু দি রিপোর্ট ম্যানেজার বেসড অন দ্য ম্যানেজমেন্ট ডিসিশন অ্যান্ড গাইডেন্স, দি সিলেক্টেড রেসপন্স ক্যান বি ইমপ্লিমেন্টেড। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হয়তো যে আসলে কি করো। আচ্ছা, তার আগে
আমরা কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলবো। এই যে রিস্কের যে থ্রেট, ঠিক আছে। এখন রিস্ক ট্রিটমেন্ট আরো পরে আমরা দেখবো, তার আগে রিস্ক নিয়ে কিছু কনসেপ্ট বা টার্মিনোলজি আমরা এখানে